আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ রফিজউদ্দিন, পরিসংখ্যান বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পরিসংখ্যানের প্রথম পত্রে পরিঘাত, সূচলতা, বঙ্কিমতা এবং সূচলতা, এই বিষয়টি নিয়ে আমরা মূলত আজকে পরিঘাতটা শিখব, তারপরে ক্রমান্বয়ে আমরা বঙ্কিমতা, সূচলতা এগুলিও শিখব। তো যাই হোক, আমরা প্রথমে দেখব যে পরিঘাতটা কি। পরিঘাত হচ্ছে কোনো তথ্য সারি বা কোনো তথ্য মানের প্রত্যেকটি মান থেকে গড় কিংবা অন্যান্য যে কোনো সংখ্যা থেকে ব্যবধানের বিভিন্ন ঘাত বা শক্তির গাণিতিক গড়কে পরিঘাত বলা হয়। অর্থাৎ আমরা যদি পরিঘাতকে আমরা সাধারণত মিউ, একটি ল্যাটিন অক্ষর দিয়ে আমরা লিখি, তার মানে মিউ সমান, আমরা যদি বলতে চাই যে সূত্রটা কেমন হবে, তাহলে আমরা লিখব যে মিউ সমান সামেশন xi মাইনাস a কিংবা x বার, এটাকে আমরা যদি r-তম পরিঘাত বলি তাহলে r বাই n, এরকম একটা সূত্র আমরা পাই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে মানগুলো দেয়া থাকে সেই মানগুলো থেকে গড় কিংবা অন্য যে কোনো সংখ্যার ব্যবধানের বিভিন্ন ঘাত, এখন r এর মান আমরা সাধারণত r সমান 1, 2, 3 ইত্যাদি আমরা বসাতে পারি। তো এই মানগুলা আমরা একটা একটি করে মান বসালে আমরা একটা একটি করে মান পাই। তো এই জন্যই বলা হচ্ছে যে বিভিন্ন ঘাতের হলো গাণিতিক গড়, সেটাই হচ্ছে পরিঘাত। তো পরিঘাত তথ্য সারি বিভিন্ন বিন্দু থেকে নির্ণয় করা যায়। যেমন আমরা যদি বলি যে কোনো একটি নির্দিষ্ট মান থেকে, যেটাকে আমরা ধ্রুবক a হিসাবে আমরা সাধারণত বলি, যে a থেকে নির্ণয় করতে পারি, কিংবা গাণিতিক গড় x বার থেকে আমরা পরিঘাত নির্ণয় করতে পারি। আবার কখনো কখনো আমরা দেখি যে শূন্য থেকে বা মূল বিন্দু থেকেও আমরা পরিঘাত নির্ণয় করতে পারি। তো আমরা তাহলে যদি গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতের গাণিতিক গড় বের করি, তাহলে সেটিকে আমরা বলবো শোধিত পরিঘাত, বা এটিকে বলা হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত। আর যদি আমরা গড় বাদে যে কোনো সংখ্যা থেকে আমরা যদি গড় বাদে বা গাণিতিক গড় বাদে যে কোনো সংখ্যা থেকে যদি আমরা গাণিতিক পরিঘাতটা নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। তো আমরা যেহেতু বলছি যে আমরা শূন্য থেকেও বা মূল বিন্দু থেকেও পরিঘাত নির্ণয় করতে পারি, তো তাহলে দেখা যায় যে পরিঘাতকে সাধারণত তিনটি ভাবে সংজ্ঞায়িত করা যায়। একটি হচ্ছে যে শূন্য থেকে, এক নম্বর হচ্ছে মূল বিন্দু থেকে, শূন্য থেকে বা মূল বিন্দু থেকে, একটা হচ্ছে মূল বিন্দু থেকে, দুই নম্বরে হচ্ছে যে গাণিতিক গড় বা x বার থেকে, আর তিন নম্বর হচ্ছে যে কোনো সংখ্যা বা ধ্রুবক, যে কোনো সংখ্যা বা ধ্রুবক a থেকে। তাহলে আমরা পরিঘাতকে তিনটি পর্যায়ে সংজ্ঞায়িত করতে পারি। একটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, দুই হচ্ছে গাণিতিক গড় বা x বারের সাপেক্ষে, তিন নম্বর হচ্ছে ধ্রুবক বা যে কোনো একটি সংখ্যা থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা বলছি যে গাণিতিক গড়ের সাপেক্ষে যখন আমরা পরিঘাত নির্ণয় করি বা পরিঘাতকে সংজ্ঞায়িত করি, তখন সেই পরিঘাতকে বলা হচ্ছে শোধিত পরিঘাত। আর গাণিতিক গড় বাদে যে কোনো সংখ্যা থেকে পরিঘাত যদি নির্ণয় করা হয়, তাহলে সেই পরিঘাতটিকে বলা হচ্ছে অশোধিত বা কাঁচা পরিঘাত। তাহলে আমরা এখন দেখব যে মূল বিন্দুর সাপেক্ষে কিভাবে পরিঘাতটা সংজ্ঞায়িত করা যায়। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পরিঘাতকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমরা সাধারণত পরিঘাতটিকে
একটি ল্যাটিন অক্ষর নিউ, এইরকম আর কি, নিউ অক্ষরটি দিয়ে আমরা সূচিত করি। তো আমরা যদি বলি যে কোন চলক x এর মানগুলো এরকম যে x1 x2 ডট ডট xn, যাদের n সংখ্যক মান x1 x2 xn কোন চলকের n সংখ্যক মান, যাদের r-তম পরিঘাত এটাকে আমরা বলছি নিউ r। এটা সমান আমরা কিভাবে করব তাহলে? এটা সমান হচ্ছে সামেশন xi টু দি পাওয়ার r বাই n। তার মানে r-তম, আমরা দেখছি যে r-তম গাণিতিক গড়, যেটিকে বলা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। এখানে মূলত ব্যাপারটি ছিল এরকম যে সামেশন xi মাইনাস 0 টু দি পাওয়ার r বাই n। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে সামেশন xi ইজ r টু দি পাওয়ার r xi টু দি পাওয়ার r বাই n। তাহলে আমরা যদি প্রথম মূলবিন্দু সাপেক্ষে প্রথম পরিঘাত যেটা, সেটিকে আমরা তাহলে কিভাবে সংজ্ঞায়িত করব? তাহলে আমরা এটা লিখব যে নিউ 1 সমান হচ্ছে সামেশন xi বাই n, যেটি হচ্ছে গাণিতিক গড়। তার মানে আমরা দেখছি যে প্রথম মূলবিন্দু সাপেক্ষে নির্ণীত পরিঘাতটি হচ্ছে একটি গাণিতিক গড়, যেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার একটি গুরুত্বপূর্ণ পরিমাপ। দ্বিতীয় পরিঘাতটি হবে নিউ 2 সমান হচ্ছে সামেশন xi স্কয়ার বাই n। একইভাবে নিউ 3 সমান হবে সামেশন xi কিউব বাই n, এবং নিউ 4 সমান হচ্ছে সামেশন xi টু দি পাওয়ার 4 বাই n। তাহলে আমরা শূন্য বা মূলবিন্দুর সাপেক্ষে চারটি পরিঘাত আমরা নির্ণয় করতে পারি, বা কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা দেখলাম। এরপর আমরা দেখব যে এখন যে কোনো, আমরা বলছিলাম যে কেন্দ্রীয় মান বা গাণিতিক গড় ব্যতীত অন্যান্য যে কোনো সংখ্যা থেকে নির্ণীত পরিঘাতই হচ্ছে অশোধিত পরিঘাত। সুতরাং আমরা তাহলে এই চারটি পরিঘাতকে আমরা বলবো অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। এরপরে আমরা দেখব যে কোনো সংখ্যা থেকে বা যে কোনো সংখ্যা ধ্রুবক a থেকে আমরা কিভাবে পরিঘাত বা সেটি অশোধিত পরিঘাত সেটি কিভাবে আমরা নির্ণয় করি। এখন যে কোনো সংখ্যা থেকে বা ধ্রুবক থেকে যদি পরিঘাতকে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ তথ্যমান থেকে আমরা যে কোনো সংখ্যা a বিয়োগ করে তার বিভিন্ন শক্তি বা ঘাতের সমষ্টিকে আমরা যদি n দিয়ে ভাগ করি, তাহলে সেটি যে মান পাওয়া যায় তাকে বলা হচ্ছে অশোধিত পরিঘাত। তো আমরা যদি বলি যে x1 x2 ডট ডট xn কোন চলক x এর n সংখ্যক মান এবং a যে কোনো একটি সংখ্যা, এই ক্ষেত্রে আমাদের পরিঘাতটি কেমন হবে? আমরা সাধারণত অশোধিত পরিঘাতকে আমরা মিউ ড্যাশ দ্বারা সূচিত করে থাকি। মিউ তার মানে মিউ ড্যাশ r-তম পরিঘাত যদি হয় তাহলে মিউ ড্যাশ r। আমরা এই ক্ষেত্রে লিখব যে সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার r বাই n। তাহলে যে কোনো সংখ্যা থেকে আমরা অশোধিত পরিঘাত নির্ণয় করতে পারি, এবং সেটি আমরা সাধারণত r এর মান 1 2 3 4 ইত্যাদি আমরা বসাই থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে মিউ 1 ড্যাশ সমান কি হবে, তাহলে এটা আমরা দেখব যে সামেশন xi মাইনাস a বাই n। মিউ 2 সমান হচ্ছে ড্যাশ সমান হচ্ছে সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার
2 অর্থাৎ স্কয়ার বাই n। একইভাবে আমরা μ3 এবং μ4 একইভাবে আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে μ3 ড্যাশ সমান হচ্ছে সামেশন xi মাইনাস a কিউব বাই n এবং μ4 ড্যাশ সমান হচ্ছে সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার 4 বাই n। তাহলে আমরা অশোধিত পরিঘাত নির্ণয় প্রক্রিয়াটি আমরা শিখতে পারলাম। এরপর আমরা দেখব যে শোধিত পরিঘাত বা গাণিতিক গড় x এর সাপেক্ষে আমরা কিভাবে নির্ণয় করব। শোধিত পরিঘাত বা x বার এর সাপেক্ষে আমরা শোধিত পরিঘাত নির্ণয় করব। এখন প্রত্যেকটি তথ্য সারির প্রতিটি মান থেকে গড় বা গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতে গাণিতিক গড়কে বলা হচ্ছে শোধিত পরিঘাত। তাহলে আমরা এক্ষেত্রে দেখব যে যদি সংখ্যাগুলো এরকম হয় যে কোনো চলক x এর n সংখ্যক মানগুলো x1 x2 ডট ডট xn যাদের গড় x বার, তাহলে এই ক্ষেত্রে আমাদের পরিঘাতটি কেমন হবে? তো আমরা শোধিত পরিঘাতকে সাধারণত মিউ দ্বারা সূচিত করি। তো মিউ আমাদের 8তম পরিঘাত যদি হয়, আমাদের পরিঘাত যদি আমরা 8তম পরিঘাত যদি হয়, তাহলে মিউ r সমান হবে সামেশন xi মাইনাস x বার টু দি পাওয়ার r বাই n। তাহলে আমরা বুঝতে পারছি যে x এর সবগুলো মান থেকে প্রতিটি মান থেকে গাণিতিক গড় বা x বার বিয়োগ করে তার বিভিন্ন ঘাত নির্ণয় করে তাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে শোধিত পরিঘাত। তাহলে মিউ আমার প্রথম শোধিত পরিঘাত। এখন r এর মান হচ্ছে 1 2 3 4 এরকম আরো মান হতে পারে। তাহলে প্রথম শোধিত পরিঘাত আমরা μ1 সমান কি লিখব? μ1 সমান হচ্ছে সামেশন xi মাইনাস x বার বাই n। এটি সমান, আমরা জানি যে গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের সমষ্টি 0, গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের সমষ্টি 0। সুতরাং আমরা লিখতে পারি যে সামেশন xi মাইনাস x বার এটা সমান হচ্ছে 0, অর্থাৎ আমরা লিখব যে 0 বাই n সমান 0। তাহলে আমরা দেখছি যে প্রথম শোধিত পরিঘাতের মান 0। এরপরে আমরা দ্বিতীয় শোধিত পরিঘাতটা যদি দেখি তাহলে এর মানটা কেমন হয় দেখি। সেটি হলো যে μ2 সমান হচ্ছে সামেশন xi মাইনাস x বার স্কয়ার বাই n। এটি আমরা বিস্তার পরিমাপের চ্যাপ্টার থেকে আমরা জানি যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত যেটা, সেটি মূলত ভেদাঙ্কের ফর্মুলা। তার মানে ভেদাঙ্ক হচ্ছে বিস্তার পরিমাপের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ এবং এখান থেকে আমরা সহজে পরিমিত ব্যবধানও নির্ণয় করতে পারি। তাহলে μ2 সমান হচ্ছে ভেদাঙ্ক, যেটি হচ্ছে বিস্তার পরিমাপের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ। এরপরে আমরা দেখব যে μ3 সমান কি। μ3 সমান হচ্ছে সামেশন xi মাইনাস x বার কিউব বাই n। এটি মূলত বঙ্কিমতার একটি পরিমাপ। আমরা বঙ্কিমতা পরিমাপ করার জন্য আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে থাকি। এরপরে আমরা যদি μ4 দেখি, μ4 সমান হচ্ছে সামেশন xi মাইনাস x বার টু দি পাওয়ার 4 বাই n।
এটি হচ্ছে যে সূচলতার একটি পরিমাপ। তার মানে আমরা পরিঘাতে আমরা যে 4টি পরিঘাত সাধারণত আমরা নির্ণয় করে থাকি বা সংজ্ঞায়িত করি যে 4টি পরিঘাত, এই 4টি পরিঘাতের 4টি পরিঘাতই আমাদের গাণিতিক গড়, বিস্তার পরিমাপ, বঙ্কিমতা, সূচলতার গুরুত্বপূর্ণ পরিমাপ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হলো যে পরিঘাত সম্বন্ধে একটি ধারণা তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। আমরা এখন যদি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমরা যদি দেখি যে এরকম যে x সমান 2, 3, 5, 6 এবং 7 এরকম 5টি সংখ্যা। এই 5টি সংখ্যার যদি আমরা যদি পরিঘাত নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে দুইভাবে করতে পারি। একটি হলো যে আমরা শোধিত পরিঘাত ব্যবহার করে করতে পারি, আর একটা হলো অশোধিত পরিঘাত ব্যবহার করে করতে পারি। তো এখানে আমরা যদি অশোধিত পরিঘাত করতে চাই তাহলে সেক্ষেত্রে হবে কি যে আমি এই সংখ্যাগুলোর ভিতর থেকে যে কোনো একটি সংখ্যাকে বেছে নিয়ে সেই সংখ্যার সাপেক্ষে যদি আমরা পরিঘাত নির্ণয় করি তাহলে সেই পরিঘাতটি হবে আমাদের অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। আর যদি আমরা শোধিত পরিঘাত নির্ণয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের প্রথমে x বারের মান বের করতে হবে। তো x বার সমান আমরা কি করব যে 2 + 3 + 5 + 6 + 7 বাই, যেহেতু এখানে 5টি সংখ্যা আছে তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। আমরা এখানে গড় নির্ণয় করার পরে এই গড় ব্যবহার করে আমরা যদি পরিঘাত নির্ণয় করি তাহলে সেই পরিঘাতটি আমাদের হবে শোধিত পরিঘাত। তো আমরা তখন কিভাবে করব? যেমন এখানে আমরা যদি করি 2 আর 3 5 আর 5 10 16 16 আর 7 23 16 আর 7 23। আমরা যদি এখানে 9 নিতাম তাহলে আমাদের একটি ভালো ফিগার আসতো। তাহলে এখানে হতো 5 দিয়ে ভাগ করলে এটা হতো 5, তাহলে গাণিতিক গড়টা হতো 5। তো এই ক্ষেত্রে আমাদের মিউটা কেমন হতো? তাহলে আমাদের মিউ, আমি যদি মিউ2 মিউ3 মিউ4 যাই হোক আমি যদি বের করতে চাইতাম তাহলে এখানে আমার যেমন হলো যে মিউ3 যদি বের করতে চাইতাম তাহলে আমার করতে হতো যে 3 বিয়োগ 5, যেহেতু গড় 5 5 e কিউব প্লাস 3 মাইনাস 5 কিউব প্লাস 5 মাইনাস 5 কিউব প্লাস 6 মাইনাস 5 কিউব প্লাস 9 মাইনাস 5 কিউব বাই, আমার এখানে কয়টি সংখ্যা আছে? 5টি সংখ্যা। তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখন আমাদের 3 থেকে 5 বিয়োগ করে তার কিউব করব, তারপরে 3 থেকে 5 বিয়োগ করে এখানে 2 হবে, 2 বিয়োগ 5 3 বিয়োগ 5 5 বিয়োগ 5 6 বিয়োগ 5 9 বিয়োগ 5। এই মান নির্ণয়ের পরে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে তৃতীয় শোধিত পরিঘাত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা পরিঘাত সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা পেয়েছো। আমরা এখন একটু বঙ্কিমতাটা একটু সামান্য আলোচনা আমরা করব যে বঙ্কিমতা কি। বঙ্কিমতা হচ্ছে যে আমাদের নিবেশনের প্রকৃতিটা কেমন সেটি আমরা এই বঙ্কিমতার মাধ্যমে নির্ধারণ করে থাকি। যে আমরা সাধারণত দেখি যে গড় থেকে কিছু মান ছোট বা কিছু মান বড় হয়। তো এইটা হচ্ছে যে আমরা যখন কোনো কার্ভ অঙ্কন করি বা কার্ভের মাধ্যমে যখন এটি প্রকাশ করি তখন আমাদের কার্ভটি এরকম সাধারণত এরকম হতে পারে যে আমরা 3 ধরনের কার্ভ পেয়ে থাকি। যে আমার এরকম যদি হয় যে কার্ভটি ডান দিকে বেশি বিস্তৃত বা বাম দিকে বেশি বিস্তৃত, এইরকম যদি হয় তাহলে তখন আমরা বলবো যে এই নিবেশনে একটি বঙ্কিমতা বিরাজ করছে।
আর যদি কার্ভটি এরকম হয় যে দুই দিকে সমানভাবে বিস্তৃত, তার মানে এটাকে বলা হচ্ছে যে স্বাভাবিক কার্ভ বা স্বাভাবিক গণসংখ্যা। আমরা এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো যে এখানে কোনো বঙ্কিমতা নাই। তাহলে বঙ্কিমতা একটা নিবেশনের আমরা বঙ্কিমতা নির্ণয় করার জন্য আমরা বললাম যে তৃতীয় পরিঘাত যেটা, সেটা আমরা নির্ণয় করে করতে পারি। আমরা আবার হলো যে আমরা আরো ফর্মুলা আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, সেভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা দেখতে পেলাম যে বঙ্কিমতা থাকতে একটা নিবেশনের বঙ্কিমতা থাকতে পারে কিংবা নাও থাকতে পারে। যদি বঙ্কিমতা থাকে তাহলে দুই ধরনের বঙ্কিমতা হতে পারে, সেটি হচ্ছে একটা হলো আমার ঋণাত্মক বঙ্কিমতা আর একটা হচ্ছে ধনাত্মক বঙ্কিমতা। তো ঋণাত্মক বঙ্কিমতা হলো যে যদি আমার কার্ভটি যদি মানে বাম দিকে বেশি বিস্তৃত হয় এবং ডান দিকে যদি উঁচু হয়ে সামান্য উঁচু, কার্ভটির যদি শীর্ষ উঁচু হয়ে খুব হঠাৎ করেই যদি ডান দিকে নেমে যায়, তাহলে সেটিকে আমরা বলবো ঋণাত্মক বঙ্কিমতা। আর ধনাত্মক বঙ্কিমতা হচ্ছে যে কার্ভটি যদি ডান দিকে বেশি বিস্তৃত হয় এবং বাম দিকে কম বিস্তৃত হয়, তাহলে সেটিকে আমরা বলবো ধনাত্মক বঙ্কিমতা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে একটু দেখি যে সচলতাটা কি। সচলতা হচ্ছে যে একটি কার্ভ আমরা অঙ্কন করার পরে সেই কার্ভটি তিন ধরনের হতে পারে। সেটি হচ্ছে যে এটা হলো যে খুব মানে যেটা নরমাল কার্ভ বলি, তার চেয়ে যদি আমার নিচু হয় তাহলে সেটাকে আমরা বলছি অনতি সূচালো। যদি বেশি বিস্তৃত হয় তাহলে সেটাকে বলছি অতি সূচালো, এবং যদি মধ্যম হয় তাহলে সেটা মধ্যম সূচালো বলা হচ্ছে। তার মানে যেটি হচ্ছে যে নরমাল কার্ভ সেটিকে বলা হচ্ছে মধ্যম সূচালো বা সেটি হচ্ছে মধ্যম সূচলতা। তার মানে সূচলতা তিন ধরনের, একটা হচ্ছে মধ্যম সূচলতা, অতি সূচলতা এবং অনতি সূচলতা। তাহলে আমরা কার্ভটি অঙ্কন করার পরে তিন ধরনের আমরা কার্ভ পেতে পারি। তো যদি আমার কার্ভটি এরকম হয় যে মাঝখানে উঁচু হয়েছে এবং দুই পাশে সমানভাবে বিস্তৃত কিন্তু সূচলতাটা মধ্যম, তাহলে সেটিকে বলা হচ্ছে আমাদের মধ্যম সূচলতা। আর যদি তার চেয়ে কম সূচলতা হয় তাহলে সেটিকে আমরা বলছি অনতি সূচলতা, আর যদি তার চেয়ে বেশি হয় তাহলে সেটিকে আমরা বলছি অতি সূচলতা। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা শিখলাম পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা। আমরা বঙ্কিমতা সূচলতার আরো কিছু ফর্মুলা বা সূত্র আছে যেগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক শেখার আছে, আমরা সেগুলো পরবর্তীতে শিখবো। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।